জানি আজ অনেক কাজের চাপ থাকবে, তাই গতকালই বেশি করে তরকারি রান্না করেছিলাম। আজ শুধু ভাত রান্না করেছি আর তরকারিগুলো জাল দিয়ে নিয়েছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি ধানের খুন্দের কাজকর্ম নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যেদিকে তাকাই সেদিকে শুধু ধানের কাজ, সবাই ধানের কাজ নিয়ে ব্যস্ত। বাড়িতে অটো মেশিন এনে বিপ্লবরা ধান ভাঙাচ্ছে। ওই দিন আমরা যেখানে ধান শুকিয়েছিলাম ওই বাড়ির সামনেই ধান ভাঙিয়েছিলাম। তবে আমরা তখন শুধু 2 জন মানুষ ছিলাম, তার জন্য ভালোভাবে ভিডিও ধারণ করতে পারি নাই এবং দেখাতেও পারি নাই বিশেষ। তাই আজ ভাবলাম মেশিনটাও আপনাদেরকে দেখাই, আর কিভাবে আমরা সবাই মেশিনে ধান ভাঙাই বাড়িতে, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা যারা আমাদের মতো গ্রামে বাস করেন বা যাদের কৃষিকাজ আছে, ধান আছে, তারা অবশ্য এ ধরনের কাজ দেখছেন বা সবসময় করেন। আর যারা শহরে থাকেন, কোনোদিন ধানের চাষবাস দেখেন নাই, ধান ভাঙানো, সিদ্ধ, মাড়াই এসব দেখেন নাই, আপনাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে। অটো মেশিনে ধান ভাঙানোর সময় চাউলগুলো একেবারে ফ্রেশ হয়ে আসে। চাউলে কোনো কুঁড়া থাকে না, কিছুই থাকে না। এই চাউল ঝাড়ারও আর প্রয়োজন হয় না। এরা সারা শীতে পিঠা খাওয়ার জন্য আতপ ধান ভাঙাচ্ছে। 4-5 দিন হয়ে গেছে ধানগুলো শুকিয়ে এনে বাড়িতে বস্তায় ঢুকিয়ে রেখেছিল। ধানগুলো ঠান্ডা হয়ে গেছে, তার জন্য চাল ভেঙে যাচ্ছে। আমাদের চাল কিন্তু এরকম ভাঙে নাই। আমরা 3 রোদে ধান শুকিয়ে পরদিন আতপ ধানগুলোই ভাঙিয়েছিলাম। সিদ্ধ ধানও ওভাবে ভাঙিয়েছি। আমাদের চাল কিন্তু এরকম ভাঙে নাই। একটু ভেঙে গেছে, তবে চাউলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। নতুন ধানের চাউলের পিঠা খেতে খুব ভালো লাগে। নতুন নতুন একটা গ্রান লাগে, অনেক ভালো লাগে। আমরাও কিছুটা আতপ চাউল করেছিলাম, অল্প করেই। তো ওগুলি এখনো পিঠা খাওয়া হয় নাই। ঢাকায় গিয়ে পিঠা খাবো, পিঠা বানাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ওদিকে ধান দেওয়া হচ্ছে আর এদিকে কি সুন্দর চাল বের হয়ে যাচ্ছে চেলে চেলে। ভাঙ্গা চাউল, কুঁড়া সব পড়ে যাচ্ছে। আতপ চাউল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। একদিকে চাউলের খুদ পড়ছে, আরেকদিকে গোটা চাউলগুলো পড়ছে। কত ভালো লাগছে দেখুন। চাউল ঝাড়ার আর ঝামেলা নাই। গত পরশুদিন আমরা সিদ্ধ ধান ভাঙিয়েছিলাম, তো চাউলগুলো ঝাড়তে হয় নাই, অমনি রেখে দিয়েছি। ধানগুলো কিভাবে মেশিনে ঢুকছে দেখুন, কি সুন্দর লাগছে। লোকজন থাকলে এসব কাজ করা একেবারেই সহজ। আগে যখন আমরা বাড়িতে ছিলাম, আমার মেয়েরা একটু কাজের উপযুক্ত হয়েছে, তখন ধানের কাজ নিয়ে তেমন কষ্ট করতে হয় নাই। কত কাজ করেছি একসাথে একই দিনে। কিন্তু এখন একা একা কাজগুলি করতে কষ্টও হয়। সব কাজ তো আর লোক দিয়ে হয় না। ধরুন সামান্য একটু কাজ, এটা নিজেকেই করতে হবে, আর এই সামান্য কাজের জন্য লোকও পাওয়া যায় না।
আপনারা অনেকেই বলেন আমাদের কষ্ট দেখে আপনাদের কাছেও কষ্ট লাগে, আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এটা আমি জানি এবং বিশ্বাস করি। তো আপনারা আমাদের কাজগুলি দেখে আপনাদের কাছে খারাপ লাগে, তার জন্য অনেকেই বলছেন লোক দিয়ে কাজ করাতে, কিন্তু ভারী কাজগুলো সবসময় আমরা লোক দিয়ে করেছি। একটা ধানের বস্তাও কোনোদিন নিজে টানি নাই। ধান কাটা, মাড়াই, ধান সিদ্ধ করে ওই ধানগুলি ছাদে নেওয়া, এইসব লোক দিয়ে করেছি। আবার ছাদ থেকে নামিয়ে ধানগুলি ভাঙিয়ে চাউলগুলো একটা অটোরিকশায় করে বাড়িতে নিয়ে আসছি। এইসব ভারী কাজগুলি একা করি নাই, লোক দিয়েই করিয়েছি। তো যেটা নিজেরা করতে হবে বাধ্য হয়ে, ওটা নিজেই করেছি। বছরে তো একবার মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করলে সারা বছর নিজের ঘরের চাউলের ভাত খেতে পারবো। আর যখন তখন যে কোনো মুহূর্তে পিঠাও খাওয়া যাবে। আমাদের এদিকে এক সিজনে ধান হয় শুধু আমন ধান, আর ইরি ধান মানুষে কম করে। ও নিচা জমিগুলোতে কয়েকজন ইরি ধান করে, সবাই করে না। তো বছরে একবার এই কষ্টটা করলে সারা বছরেই আনন্দে এবং সুখে শান্তিতে ঘরে বসে খাওয়া যায়। সবার ধান কাটা হয়ে গেলে জমিতে চাষ দিয়ে কেউ সরিষা বুনবে, কেউ ডাল বুনবে, বিভিন্ন ধরনের রবি শস্য করবে সবাই। তো আমাদের জমিগুলো শুধু রবি শস্য করবে, তার জন্য টাকার বিনিময়ে অন্য লোককে দিয়ে দিয়েছি। এবছর কিছুই করব না। গতকাল আমাদের একটা ছোট জমির ধান মাড়াই করেছিলাম, আরও 4 ভোজা রয়ে গেছিল। তো আজ একেবারে ভোরবেলায় ঘুম থেকে উঠেই ওই 4 ভোজা ধান মাড়াই করে মেশিনটা পরিষ্কার করে ঘরে ঢুকিয়েছি। তারপর ধানগুলো এভাবে চেলে বস্তায় ঢুকিয়ে ওই ছাদে পাঠিয়ে দিয়েছি। এদিকে ধানগুলো চালার পর যে ছড়া বা ধানের কুটাগুলো রয়ে গিয়েছিল, ওগুলো পা দিয়ে মাড়াই করেছি এতক্ষণ। তারপরে আবার চালনি দিয়ে এভাবে করে চেলে নিচ্ছি। এটা গোপালদের ধান চালনি। তো গোপালের মা সকালবেলা এসেই বলছে, ছোট চালন দিয়ে এভাবে চালার কি প্রয়োজন, আমাদের বড় চালনিটা এনে এরকম করে চেলে নাও, অল্প সময়ে হয়ে যাবে। তো আসলেই একেবারে অল্প সময়ে হয়ে গেল। এবারই প্রথম এত বড় চালনিতে ধান চালছি। তো ধুরবাগুলো পা দিয়ে মাড়াই করে বড় কুটাগুলো ঝেড়ে ফেলে দিয়েছি, ছোট কুটাগুলো চালনি দিয়ে চেলে নিচ্ছি। ধানগুলো এদিকে পড়ছে, আর কুটাগুলো চালনির উপর থেকে যাচ্ছে, ওগুলি ফেলে দেব। ধান মাড়াই করে খড়গুলো উত্তরাদেরকে দিয়ে দিয়েছি। ওরা মা মেয়ে সেই সকাল থেকে খড়গুলো টেনে টেনে নিয়ে গেছে। আরও কিছুটা খড় ওদিকে রয়ে গেছে। আমন ধান হোক বা ইরি ধান হোক, ধানের এই সময়টাকে আমরা ধানের খন্দ বলি। যাদের জমি আছে বা যাদের জমিতে ধান হয়েছে, তারা এই খন্দের সময় এক মুহূর্তও বসে থাকতে পারে না। বিভিন্ন ধরনের কাজ থাকে। গোপালের মা একটা কাঁচি নিয়ে জমির দিকে যাচ্ছেন, উনি খড় উল্টাবেন। গতকাল গোপালের মা দিদি আর উৎপলেরা ধান সিদ্ধ করেছিল, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সকালবেলায় ওরাও ধানগুলো ওই নবী ভাইয়ের ছাদের উপর দিয়ে আসছে, আমরা যেখানে সিদ্ধ ধান শুকিয়েছিলাম ওখানে। অনেক বড় ছাদ হওয়াতে আমরা 3 গৃহস্থ ধান রোদে দিয়েছি আজ ওই ছাদে। বিকালবেলায় যখন ধান উঠাতে যাব তখন আপনাদেরকে দেখাবো। এখন রোদের সময় বিভিন্ন ধরনের কাজ করছি, তাই ভিডিও করতে পারছি না তেমন। এই দেখুন, এই মাড়ানো ধুরবাগুলোতে একটাও ধান নাই, ভুসিও নাই। এগুলি ফেলে দেব। এগুলি জ্বালানি হিসাবেও ব্যবহার করা যাবে বা জমিতেও ফেলে দেওয়া যাবে। তো আমি এগুলো রেখে দেব ধান সিদ্ধ করার জন্য। আমাদের আরেকটা জমি আছে, ওই জমিতে কিছুটা ধান পাবো, ওই ধানগুলো সিদ্ধ করব। তার জন্য এই কুটাগুলো উঠোনে রোদে দিয়ে শুকিয়ে
এগুলি রেখে যাব, ওটা দিয়ে পরে আসলে ধান সিদ্ধ করব। এখন মনে পড়লো আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নেই। আমরা আগামী মঙ্গলবার অথবা বুধবার ঢাকায় চলে যাব। ধানের কাজ শেষ করেই ঢাকায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন অর্ধেক কাজ করেই ঢাকায় ফিরতে হচ্ছে। আবার 10-15 দিন পরে বাড়ি আসব। আমার মেজো মেয়ে রুমা ঢাকায় আসবে, ওর একটা পরীক্ষা আছে, একটা নয় 3টা পরীক্ষা আছে ডিসেম্বরের 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তো ও ঢাকায় আসবে, তার জন্যই আমরা চলে যাচ্ছি। এদিকে আমাদের যে ধানগুলো পেকেছিল ওই ধান কাটা, মাড়াই, সিদ্ধ সব কিছু শেষ হয়ে গেছে, এদিকে সব সামলিয়ে নিয়েছি। আরেকটা জমির ধান এখনো কাঁচাই আছে, ওটা আসতে আরও 15-20 দিন সময় লাগবে। এই সুযোগটাও আমাদের অনেক ভালো কাজে লাগবে। মেয়ে, জামাই, নাতিদের সাথে সময় কাটাতে পারবো, ওদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারবো, শীতে পিঠা পায়েস খাওয়াতে পারবো। এসব ভেবে কাজ করতেও অনেক আনন্দ লাগছে। এই জন্যই তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নিচ্ছি। ঠাকুরের আশীর্বাদে রোদও আছে, রোদের তাপও আছে। আমাদের সিদ্ধ ধানগুলো শুকাতে 3 রোদ পুরা লাগে নাই, রোদের তাপ কড়া আছে। এখনো রোদের তাপ আছে, তবে আবহাওয়ার খবরে শোনা যাচ্ছে বৃষ্টি হবে বা শৈত্যপ্রবাহ হবে, রোদ হবে না, এই ধরনের খবর বার্তা শোনা যাচ্ছে। এই সুযোগে আমাদেরও কাজ শেষ হয়ে গেছে, বাকিটা পরে আসলে করব। ধানের কুটাগুলো মাড়াই করে, ধানগুলো চেলে ঝেড়ে পরিষ্কার করে এগুলিও ছাদে দিয়ে আসব। আর ভুসিগুলো ফেলে দেব। এখন দিনের প্রায় 12:30 বেজে গেছে। সকাল থেকে অনবরত এই কাজগুলো করতেই আছি। গতকাল আজকের কাজের কথা ভেবেই তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম, না হয় এত কাজের মধ্যে রান্নারও সময় পেতাম না। ইলিশ মাছের তরকারি। প্রথমে নিয়েছি ফুলকপি দিয়ে হেলনের ডাল রান্না করেছিলাম ওটা। গতকাল যা তরকারি রান্না করেছিলাম দুপুরেই খেয়েছি, আর বাকিটা গোপালদের ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতে আর কিছুই খাই নাই, সকাল থেকে এ পর্যন্ত আমি আর কিচ্ছু খাই নাই। উনি মনে হয় সকালবেলায় মুড়ি খেয়েছিলেন আর জল খেয়েছিলেন। আমি শুধু কিছুক্ষণ আগে 1 গ্লাস জল খেয়েছি। গত 2-3 দিন 11টার দিকে আগের দিনের পান্তা ভাত খেতাম, আবার দুপুরে ভাত খেতাম। তবে দুপুরের ভাত খেতে একটুও ভালো লাগতো না, আর সকালবেলায় তো ভাত খাই না। তবে পান্তা ভাত খেতে প্রথম 2-3 দিন ভালো লেগেছিল, পরে আর ভালো লাগে নাই। আজ পান্তা ভাতও ছিল অল্প, ওটা আর খাই নাই। এখন গরম করে নিয়ে আসলাম। প্রথমে ওই ভাতগুলো নিয়েছি, তারপর গরম ভাত নিয়েছি, ওটাও গরম করে নিয়েছি, একেবারে গরম ভাতের মতোই হয়ে গেছে। ভাতের প্লেটটা নিচে রেখে খেতে একটু কষ্ট হচ্ছে, তাই হাতে নিয়ে খাচ্ছি, কিছু মনে করবেন না। গতকাল থেকে মেশিনে ধান মাড়াই করেছিলাম। আজ ভোর থেকে ওই সব কাজগুলি করতে করতে কোমরে একটু ব্যথা করছে, নিচে ঝুঁকে ভাত খেতে একটু সমস্যা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে 10 মিনিটের মতো শুয়ে বিশ্রাম নিলে আবার ঠিক হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে। এরপরে ছাদে যাব। 3টা 3:30 বাজলে ছাদের রৌদ্র কমে যায়।
এটো বাসনপত্রগুলো এখন ধুবো না, সব গুছিয়ে রাখবো। খাওয়া দাওয়া সেরে 10 মিনিটের মতো বিশ্রাম নিয়ে ছাদে যাব। ওখানে গিয়ে ধানগুলো ঝাড়তে হবে। ধানগুলো ঝাড়া ছাড়াই শুধু চেলে চেলে ওগুলো ছাদে দিয়েছি। তো একটা রৌদ্র গেছে কাঁচা ধান, এখন একটু শুকিয়েছে। এই অবস্থায় ধানগুলো ঝেড়ে দেব, তাহলে আগামীকাল ভালোভাবে রৌদ্র লাগবে গায়ে। আগামী আরও 2 দিন ধানে রৌদ্র লাগবে। যদি রোদ ভালো হয়, ধান যদি ভালোভাবে শুকায়, ধানগুলো ভাঙিয়ে নিয়ে আসব। ধানের কাজ শেষে স্নান করার আগে সামনের এই রুমটা ভালোভাবে মুছে নিয়েছিলাম। একটা বালুও নাই ঘরে, তবে জায়গায় জায়গায় একটু সাদা হয়ে আছে। এটার কারণ হলো গত বছরের বন্যায় 7-8 দিন ময়লা জল জমেছিল, তারপর থেকে ফ্লোরটা এরকম হয়ে গেছে। ভালোভাবে মুছলেও আগের মতো হয় না, এরকম সাদা সাদা ছোপ ছোপ দাগ পড়ে থাকে, মনে হচ্ছে যেন ময়লা। আসলে কিন্তু কোনো ময়লা নাই, একটা বালিও নাই। বাসি তরকারি এমনিতেই খেতে তেমন ভালো লাগে না, তবে আজকের 2টা তরকারি এত ভালো লাগছে। উনি বলছেন গতকালের চেয়ে আজকে 2টা তরকারি অনেক ভালো লাগছে। তখন আমি বললাম, আমরা যে সকালবেলায় আজ ভাত খাই নাই, তার জন্যই খাবারগুলি এত ভালো লাগছে। এমন সময় ইলিশ মাছ স্বাদ নাই, এগুলি আগে কিনে রেখেছি, এই কারণে এত স্বাদ। আজকে আরো ভালো লাগে। এত স্বাদ মাছটা। যাইতাম না মানি বেগুন ঝাড়ি টারি ইয়ে করি তুমি একানা জল টানছে নিব ঠাকুর ভরসা। আঙ্গো ইন্দি তো অনর রোজ কনান দিব জারুম ওই ইন্দি সকালে আইয়ে সকালে যাইবে। নিচে বস্তা ইয়া তন্ডা নি থুই আছো বো হ্যাঁ শালি টালি এলা দেয়া যারা এতে লাগে যেন তঙ্গু হ্যাঁ আঙ্গো বস্তা তো ধুইয়া গোপালের কেন ধুইয়া বস্তা এ হ্যাঁ আয় শালি দেখি কই গিয়া লাগে রে তাগো গোপালের মা গোপালের বউ আসছিল, এদিকে উৎপলের বউ উত্তমের বউ আসছিল। ওদের ধানগুলো স্তূপ করে জড়ো করে ঢেকে সবাই চলে গেছে, আমরা রয়ে গেলাম। আমাদের ধানগুলো ঝাড়তে হবে, তার জন্য একটু দেরি হচ্ছে। এক রোদে দেওয়াতে ভুসিগুলো তাড়াতাড়ি উড়ে চলে যাচ্ছে। কত বিশাল একটা ছাদ! এই ছাদে আমার মনে হয় 30 মণ ধান একসাথে শুকানো যাবে।
আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের সুন্দর এবং গঠনমূলক কমেন্টসগুলি পেলে আমি সব সময় কাজ করার শক্তি এবং সাহস পাই। আর 2 দিন কষ্ট করতে হবে ধান নিয়ে, এরপরেই ঢাকায় চলে যাব। ওখানে গেলে শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়ার কাজ, আর ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদ থাকলে আমার নাতিরা আসবে, ওদের সাথে সুন্দর সময়গুলো কাটাবো আশা করি। আমাদের বাড়ির সামনেই রাস্তা, রাস্তার এই পাশে এনাদের বাড়ি আর ওই পাশে আমাদের বাড়ি, অল্প একটু ব্যবধান, বেশি দূরে নয়। এখানে 2 মণের বেশি হবে ধান ঝাড়তে ঝাড়তে আজও মনে হয় সন্ধ্যা হয়ে যাবে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল এই ছাদের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।